আমি বাচ্চাদের সাথে মিশতে একটু ভালোবাসি। ওরা আমার খুব প্রিয়। ওরা যেটা বলে কারেক্ট বলে, ওদের কথা শুনতে হয়, ওদের সাথে মিশতে হয়। যখন দেখবেন আপনার খুব টেনশন হচ্ছে, আপনার খুব একটা সেন্সেশনাল খবর পেয়ে মন খারাপ হয়ে গেল, মানসিক আনন্দ যদি চান, বাচ্চাদের সাথে গল্প করুন, ওদের সাথে কথা বলুন, দেখবেন অনেকটা টেনশন ফ্রি হয়ে যাবে। সব কিছু নিয়েই তো আমাদের জীবন। আজকে স্বাধীনতা দিবসের দিনে এই কথাগুলো বললাম, কারণ কখনো কখনো কথা কথা নিয়ে আসে, সচেতনতাকে বাড়ায়। জীবন তো থেমে থাকে না, জীবনকে আরো বেশি করে ইনোভেটিভ আইডিয়া শেখায়। কাজেই যতক্ষণ বাঁচব কাজ করে যাব, কাজ করলে মানুষ ভালো থাকে, এটা মাথায় রাখবেন। আমি যেদিন হাঁটি না, মানে হাঁটতে পারি না, টাইম পাই না, সেদিন আমার ব্রেনও হাঁটে না। কিন্তু যেদিন আমি হাঁটি, আমার ব্রেন হাঁটে না, দৌড়ায়। যতটুকু পালন করুন। কিন্তু আজকের দিনে যোগাব্যায়াম বেরিয়েছে, অনেকে ট্রেডমিল করেন, অনেকে বিভিন্ন ইনস্টিটিউশনে যান, কিন্তু জেনে রাখবেন সবাই তো যেতে পারে না। এমনকি একটা ছোট্ট ঘরেও হাঁটা যায়। আমার নবান্নের ঘরটা কতটুকু, এই যে দেখছেন এত বড় স্টেজ, এত বড়ও নয়, এর আপনি 2/3 করুন, পেছনটা বাদ দিয়ে, এইটুকু। কিন্তু আমার একটা গোল টেবিল আছে ফাইল রাখার জন্য, আমি ওইটুকু ঘুরে ঘুরেও এখানে আসার আগে 25,000 স্টেপস হেঁটে এসেছি। আর যখন আমি সময় পাই তখন আমি 50 থেকে 60,000 স্টেপসও করি ডেলি। তার কারণ এটা আমাকে কাজ করতে ভালোবাসায়, কাজ করতে শেখায়। শুধু তাই না, আমার সারা শরীরে অনেক চোট আছে। ছোটবেলা থেকে মার খেতে খেতে কোমরে চোট, পায়ে চোট, মাথায় চোট, এমন কোনো জায়গা নেই যেখানে সিপিএম আমাকে পেটায়নি। সেই জন্য আমাকে অনেক ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতে হয়, এবং আমি প্রাণায়ামও করি, তারপরে আরবিক এক্সারসাইজ করি। 1 ঘন্টা নিজেদের জন্য রাখুন, দেখবেন নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবেন। নিজে ভালো থাকলে তবেই তো আপনি পরিবারকে ভালো রাখবেন, সবাইকে ভালো রাখবেন। আমরা ভাবি সুগার হয়েছে, চিনি খাবো না, আর্টিফিশিয়াল কিছু কিনে খাবো। আরে ওটাতে কেমিক্যাল আছে, কি দরকার? দেখে নিন, এখন তো সব কিছুই পাওয়া যায় সার্চ করলে। তারা একটু হাঁটুন, মন ভালো থাকলে অটোমেটিক্যালি সুগার অনেকটা কন্ট্রোল হয় না বলে জীবনে কোনো কথা নেই। সুতরাং অনেক ঘরোয়া জিনিস আছে, যে ঘরোয়া জিনিসগুলোকে ভালোবাসতে হয়। অনেকে আমায় বলেন, দিদি কি খেলে রোগা হওয়া যায়? আমরা কেন বলবো? তোমাদের খুঁজে বার করতে হবে। একটা টোটকা দিয়ে যাচ্ছি, সপ্তাহে 2 দিন খালি পেটে উচ্ছের রস খান, কচি উচ্ছে। এটা কিন্তু আপনাকে পুরো আপনার শরীরটাতে যদি কোনো জীবাণু থাকে ক্লিয়ার করে দেবে, এবং আপনার ওয়েট অটোমেটিক্যালি কমবে। আমি অনেককে জানি যারা এটা খায়। আমি নিজে আগে 4 দিন খেতাম, তারপর অনেক ওয়েট কমে যাওয়ার পরে আমি 2 দিন খাই, কারণ আমি সময় পাই না। এইরকম কিছু টোটকা আছে, নেই বলে তা নয়। দেশে এখন অনেক কিছু আবিষ্কার হয়েছে। আগে তো স্বাধীনতার আগে দেশ একটা পিন উৎপাদন করতে পারতো না, আজকে সেই দেশ প্লেন উৎপাদন করছে। অনেক কাজ হয়েছে, হয়নি যে তা তো নয়। কিন্তু তার মধ্যেও আজকে সবার মধ্যে একটা ভয় ঢুকেছে। ভয় ঢোকাটা খুব স্বাভাবিক। আমি মুখ দেখলে একটু একটু বুঝতে পারি, এতদিন ধরে তো মানুষের সাথে চলা বসা। আমি যখন এসছিলাম
জয় বাংলা বলে সবাই স্লোগান দিচ্ছিলেন, দুটো হাত তুলে তুলে একেবারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম ওরের মতো। কারণ এটা তাদের মনের ভাষা। আজকে বিহার একটু রিলিফ পেয়েছে, একটা স্টেট যদি পায় অন্য স্টেটও তো পাবে। আমরাও লয়ার দিয়েছিলাম, আমরা আমাদের আইনজীবীদের দিয়েছিলাম, কারণ এই ইস্যুটাকে ফার্স্ট আমি ধরেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যখন আমি দেখেছিলাম যে আমাদের একটা ভোটারের নামের সাথে হরিয়ানার লোকের নাম দিয়ে দিয়েছে, গুরগাঁওয়ের লোকের নাম দিয়ে দিয়েছে, রাজস্থানের লোকের নাম দিয়ে দিয়েছে। ভোটার লিস্ট চেক করে দেখুন, আমাদের একজন বেঙ্গলের বাসিন্দা, তার সাথে দিয়ে দিয়েছে সারা দেশের বাসিন্দাদের 50টা 60টা করে নাম। খুঁজে বের করে আমি চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম। নজর রাখতে হবে। আধার কার্ড, আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ভোটের জন্য আধার কার্ড করতে হবে বিহারকে। বাংলারটাও আরেকদিন টাইম দিয়েছে, শুনবে তো। ন্যাচারালি আমরাও আমাদেরটা, আমাদের আইনজীবীরাও বলেছেন, এবং এই কেসটা প্রথমে আমাদের পার্টিরই একজন সাংসদ করে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি থেকে, তারপরে আমরা গভর্নমেন্ট জয়েন করি, পার্টিও জয়েন করে, অনেক এনজিও জয়েন করে। হঠাৎ করে আমি দেখলাম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে। বুঝতে পারলাম না স্যারের মানে কি। ইন্টেনসিভ রিভিশন তো বাংলায় লাস্ট হয়েছিল 2002-এ, এবং 2-এ শুরু হয়েছিল, 2004-এ শেষ হয়েছিল, 2 বছর লেগেছিল। আমরা দেখলাম আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে, প্যান কার্ড বাদ নাকি আছে আমি জানি না, 11টা না কটা রেখেছিল প্যান আছে। প্যান তো সবার নেই। পাসপোর্ট কটা লোকের আছে। মারাত্মক যেটা বলেছিল সেটা হচ্ছে ডেট অফ বার্থ, বাবা মায়ের ডেট অফ বার্থ নিয়ে আসতে হবে। একটু ক্যালকুলেশন করুন তো, 2002 যদি আমাদের যে চিঠিটা আমরা পেয়েছি, 2002 যদি আমি বেশ ধরি, তাহলে 2 সালে যে জন্মগ্রহণ করেছে, বা তার 6 মাস, 1 বছর বা 5 বছর, 10 বছরের মধ্যে, তার বাবা মার নিশ্চয়ই তখন 20 থেকে 25-এর মধ্যে বয়স ছিল মিনিমাম। 18 থেকে 25ও হতে পারে, 1-2 15-16 হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটার কথা বলছি আমি। তো 2 থেকে এবার ফিরে যান তো 20 বছর আগে। বাবারা একটু স্বাভাবিকভাবে বড় হয়, সুতরাং আমি মাপকাঠিটা রাখছি 25 পর্যন্ত। তো 2 থেকে 20-তে ফিরে যান, তাহলে কি হলো? 1982। 1982 সালে কজনের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট আছে আমাকে বলুন তো, হাত তুলে। থাকবে কি করে? কারণটাই তো বুঝতে পারছে না। এটা গায়ের জোর দেখাচ্ছে এখন যারা ক্ষমতায় আছে। কি করে থাকবে? তখন তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মগ্রহণ করত। শুধু কলকাতায় যারা থাকতো তাদের মধ্যে একটা বৃহৎ অংশ যারা হসপিটালে জন্মগ্রহণ করতেন তাদের ছিল, কিন্তু যারা গ্রামে গঞ্জে থাকতো, শহরটা তো তৈরি হয়েছে, কারো না কারো একটা জেলা আছে, কারো না কারো একটা গ্রাম আছে। আমিও তো জন্মগ্রহণ করেছিলাম মাটির ঘরে। আমরা তো হোম ডেলিভারি, বাবা মায়ের জন্মদিনে আজ পর্যন্ত জানতে পারিনি, তো সার্টিফিকেট কোথা থেকে পাবো? তো আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে 50 বছর আগে যে জন্মে সে যদি 2002 সালে তো যদি তার জন্ম হয়, তার বাবা মায়ের 50-60 বছর বয়স, কোথা থেকে বার্থ সার্টিফিকেট? ইনস্টিটিউশন ডেলিভারি করেছিল? কটা হসপিটাল ছিল?
বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল, দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআরএর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে। শুনুন, ডাবল ইঞ্জিন রাজ্য নিয়ে তোমার চিন্তা নেই, ওখানে নিজেদের ইলেকশন কমিশন নিজেদের মতো করবে, কিন্তু অপোজিশন স্টেটগুলো হচ্ছে ওদের টার্গেট। তার মধ্যে বাংলা অন্যতম টার্গেট, কারণ বাংলা তো কোনো ব্যাপারে বাধা দেয় না। আজকে আপনারা দেখেছেন দিল্লিতে বলেছে 15ই আগস্ট কোনো নন ভেজ খাওয়া যাবে না, মুম্বাইতেও বলেছে, হরিয়ানাতেও বলেছে, আরও সব স্টেটে বলেছে। আমাদের এখানে এসব হয় না। আমাদের এখানে স্বাধীনতা, আসল স্বাধীনতা, যার যা ইচ্ছা খাও, যার যা ইচ্ছে পড়ো, যার যা ইচ্ছা বলো, যার যা অধিকার পালন করো। আমরা এটা শিখিনি। আমরা ছোট্টবেলা থেকে স্বামী বিবেকানন্দ পড়ে বড় হয়েছি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে বড় হয়েছি। বিদ্রোহী কবি নজরুলের কবিতা পড়ে বড় হয়েছি। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত পড়বার সুযোগ পেয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বোসের তরুণের স্বপ্ন বা কল টু দ্য নেশন পড়বার সুযোগ পেয়েছি। আজকে দেশবন্ধু বলুন, বাসন্তী দেবী বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, ক্ষুদিরাম বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? কারো মনে কোনো সন্দেহ আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান, স্বাধীন ভারতবর্ষের জন্য আজাদ হিন্দ বাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। দেশের জাতীয় সঙ্গীত কে তৈরি করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। যারা আন্দামান সেলুলার জেলে গিয়ে আমি দেখে এসেছিলাম, যারা তখন বন্দী ছিল 70 ভাগ বাঙালি আর 30 ভাগ ছিল পাঞ্জাবি। তাই কবিগুরু এটা মাথায় রেখেই হয়তো রচনা করেছিলেন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা। পাঞ্জাব দিয়ে শুরু আর শেষ করেছিলেন বঙ্গে এসে, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। আজকে বিভেদের রাজনীতি যারা করেন, একবারও ভাববেন যেদিন নজরুল ইসলাম লিখেছিলেন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। যেদিন লিখেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান।